গণভোটের জন্য আদেশ জারি নিয়ে মতৈক্য হচ্ছেই না। অধ্যাদেশ দিয়ে সংবিধান সংস্কার অসম্ভব বলছেন কিছু দল ও বিশেষজ্ঞ। বারবার বলার পরও অগ্নি নিরাপত্তা সহ শাহজালালের কার্গো ভিলেজের সমস্যা নিয়ে উদাসীন ছিল বিমান, অভিযোগ ব্যবসায়ীদের। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে এমপি ও শিক্ষকরা। দুপুরে শাহবাগে বিক্ষোভ, জেলা উপজেলায় 1 ঘন্টার অবস্থান কর্মসূচি। এবং ওয়ানডে সিরিজ জেতার লক্ষ্যে দুপুরে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সমতায় ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট লাগবে, এ বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হলেও গণভোটের জন্য বিশেষ আদেশ জারি করবেন কে? রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর এখনো ঐক্যমত্য হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন অধ্যাদেশ দিয়ে সংবিধান সংস্কার করা সম্ভব নয়। এছাড়া বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কারের জন্য রাষ্ট্রপতি কোনো বিশেষ আদেশ জারি করতে পারেন না। গণ অভ্যুত্থানের প্রতীক এবং জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বৈধতায় বিশেষ আদেশ জারির ক্ষমতা রাখেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য গণ অভ্যুত্থানের 14.5 মাস পর শুক্রবার রাষ্ট্র সংস্কার দলিলে সই করেন দেশের নানান ধারার রাজনৈতিক দলের প্রতিনিধি। স্বাধীনতার পর এক নতুন অধ্যায়ের সাক্ষী হয় বাংলাদেশ। বৃষ্টিস্নাত বিকেলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার এই অঙ্গীকার জাতির সামনে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমরা কিভাবে ঐক্যমত্যে এসেছি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গণভোটের আইনি ভিত্তি, সময় ও প্রশ্ন ইস্যুতে দলগুলোর ঐকমত্য হয়নি। তাই সই করেনি গণ অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য একটি বিশেষ আদেশ জারি করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। কিন্তু বিএনপি সহ বেশ কিছু দল মনে করে এর জন্য একটি অধ্যাদেশ হতে পারে, যা জারি করবেন রাষ্ট্রপতি। সনদ বাস্তবায়ন নিয়ে গত 2 মাসের প্রচেষ্টার পরেও এই বিতর্কের সুরাহা হয়নি। এখন যে রাষ্ট্রপতির বদলে যে প্রধান উপদেষ্টা কোনো আইন স্বাক্ষর করবে, সেটার তো কোনো পদ্ধতি নাই। কারণ তাইলে পুরো এই সংবিধানকে স্থগিত করতে হবে। পুরো সংবিধানকে স্থগিত করে এখনকার যে প্রধান উপদেষ্টা, তাকে আরেকটা কোনো কারো কাছে শপথ নিতে হবে। পরের জনপ্রতিনিধিরা তাদের গাঠনিক ক্ষমতা সহ যখন সংবিধানের সংস্কার আনবেন, সেই সংস্কারের পরে যে নতুন সংবিধানের কাঠামোটা দাঁড়াবে, যে রূপটা দাঁড়াবে, যে চেহারাটা দাঁড়াবে, সেটা অনুযায়ী সেটাকে ডিফেন্ড করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা আছেন, সাংবিধানিকভাবে যারা শপথবদ্ধ, তাদেরকে নতুন করে শপথ দিতে হবে। এটা আপনারা যেটা বলছেন যে প্রোক্লামেশন জারির মাধ্যমে এখনই দিতে হবে কিনা, এটি আসলে এখন দিতে হবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে জুলাই সনদ বাস্তবায়ন একটি আইন হলেও এর চরিত্র হবে অধ্যাদেশ, যা পাশ হবে পরবর্তী সংসদের সংবিধান সংস্কার সভায়। উপদেষ্টা পরিষদ আইন উপদেষ্টার আইন বানায়, কিন্তু আইনটা প্রচারিত হয় রাষ্ট্রপতির নামে। জাতীয় সনদ যেটা হয়েছে, এই জাতীয় সনদ বাস্তবায়ন আইন করলো। আপনার কি গণভোট করতে হবে, গণভোট আইন করলো। তাহলে এই আইনগুলির ক্যারেক্টার হবে অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সগুলি পরবর্তী পার্লামেন্ট যখন আসবে, তারা যখন রেটিফাই করবে, তখন এটা আইনের মর্যাদা লাভ করবে। আর যদি রেটিফাই না করে, এটা আবার অবৈধ হয়ে যাবে। 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে গেলে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। কিন্তু এতগুলো সংস্কারের কারণে সংবিধানের মৌলিক কাঠামোতে ব্যাপক রদবদল হবে। সংবিধানের আমূল সংস্কারের জন্য অধ্যাদেশ কার্যকর নয় বলে মনে করে এনসিপি। বাংলাদেশে এখনকার যে আইনি কাঠামো, সেখানে গণভোট হতে পারে আরপি অনুযায়ী, আরেকটি হতে পারে গণভোট একটি আইন আছে সেটি অনুযায়ী। সে দুটিই কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান তার কাঠামোতে, এবং সেখানে সংবিধান সংস্কারের কোনো বিষয়ে গণভোট আনা যাবে এরকম কোনো বিধান নেই। অর্থাৎ আপনাকে একটি নতুন প্রক্রিয়ায় যেতেই হবে। এই নতুন প্রক্রিয়া যেতে হলে আপনাকে এক ধরনের অথরিটি লাগবে। সেই অথরিটি আসলে রাষ্ট্রপতির নাই, কারণ রাষ্ট্রপতি পুরনো যে কাঠামো, সাংবিধানিক কাঠামো, সেটিকে প্রতিনিধিত্ব করছেন। গণ অভ্যুত্থানের সিম্বল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে জনগণ তাদের অভিব্যক্তি হিসাবে, অভিব্যক্তির প্রকাশ রূপে তাকে কিন্তু ক্ষমতায় বসানো হয়েছে। অর্থাৎ এই অথরিটি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে।
বিদ্যমান সংবিধান অনুযায়ী সংস্কারের জন্য রাষ্ট্রপতি কোনো বিশেষ আদেশ জারি করতে পারেন না বলে মনে করেন ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ টিমের এই সদস্য। আমাদের তো কোনো নির্বাচন হয়নি, আমাদের সরকার পালিয়ে গেছে, একটা শূন্যতা তৈরি হয়েছে, এবং এই যে একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার পালিয়ে গেল, সেই সব শক্তিগুলো তখন তারা স্বতঃস্ফূর্তভাবে ওনাকে মনোনীত করেছেন যে আপনি আমাদের দেশের দায়িত্ব গ্রহণ করুন, এবং সেইখান থেকেই ওনার সাংবিধানিকতা, ওনার বৈধতা তৈরি হয়েছে। কাজেই সেই শক্তি, সেই জনগণের আকাঙ্ক্ষাকে কিন্তু প্রফেসর ইউনূস ধারণ করেন, সেই আকাঙ্ক্ষাকে রাষ্ট্রপতি ধারণ করেন না। এবং এখানে আমরা যেই আদেশের কথাই বলি, এটা রাষ্ট্রপতি দিন বা প্রফেসর মোহাম্মদ ইউনূস দিন, এটা কিন্তু লিখিত সংবিধানের বাইরে থেকে হবে। আগামী 30 অক্টোবর শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। এর আগেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত মতামত সরকারকে জানাতে চায় ঐকমত্য কমিশন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করেছে। HRW ছাড়াও এই 6 সংস্থার তালিকায় আছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, CPJ, দক্ষিণ আফ্রিকার সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা থাইল্যান্ড ভিত্তিক সংগঠন ও ফোর্টিফাই রাইটস, রবার্ট F. কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। চিঠিতে জুলাই অভ্যুত্থান ও গেল 15 বছরের সংঘটিত গুরুতর নিপীড়নের দায়ীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা, র্যাব বিলুপ্ত করা, গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2025-এর মতো বিতর্কিত আইন বাতিল বা সংশোধনের দাবি জানানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান সহ রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন ও তাদের ওপর আরোপিত বিধিনিষেধ কমানোর প্রস্তাব দেওয়া হয় চিঠিতে। অগ্নিকাণ্ডের 3 দিন পার হলেও এখনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতির সঠিক হিসেব মেলেনি। ব্যবসায়ীদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ বলছে 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে খাত সংশ্লিষ্ট সকলেই বলছেন এত বড় দুর্ঘটনার দায় এড়াতে পারে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা কাস্টমস হাউজ কেউই এর দায় এড়াতে পারেন না। আরও জানাচ্ছেন তানজিরা খান মিম। 24-এর গণ অভ্যুত্থানের পর ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। ঢাকা থেকে আকাশপথে পণ্য পরিবহনের চাপ বেড়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই বেশিরভাগ কার্গো পরিবহন কার্যক্রম চলে। ঢাকায় 35টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে, এর বেশিরভাগই বেলি কার্গো সুবিধা দেয়। এর বাইরে এমিরেটস, কাতার, টার্কিস, সাউদিয়া সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স কার্গো পরিবহন করে। ঢাকা থেকে বছরে 2,10,000 টন পণ্য রফতানি হয়। বলা হচ্ছে প্রতিদিন 200 থেকে 250 কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। ওষুধ শিল্পের কাঁচামাল, কম ওজনের বিভিন্ন মেশিনপত্র, তৈরি পোশাক, আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মালামাল ও ই-কমার্স উদ্যোক্তাদের পণ্য পরিবহন হয় এই পথে। বিমানবন্দরে শুল্কায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যেখানে এই আমদানি রপ্তানিকৃত পণ্য রাখা হয়, শনিবার সেই কার্গো ভিলেজ পুড়ে ছাই। সেই আগুন নাড়িয়ে তুলেছে সংশ্লিষ্ট খাতের সকলকে। প্রশ্ন উঠছে কেপিআই এলাকায় নিরাপত্তা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে। এত দ্রুততম সময়ে আগুনটা এইভাবে ব্যাপ্তি লাভ করলো কেন, বা ফায়ার সার্ভিসে তাদের যে নিজস্ব ফায়ার ফাইটিং টিম তারা কি করলো, তারা কেন শুরুতেই এটা কন্ট্রোলে নিল। এখন কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই আগুন যে কতটা অনিরাপদ বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে। বহুদিন ধরে ব্যবসায়ীদের কার্গো সম্পর্কিত বিভিন্ন অভিযোগ আমলে নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে এয়ারলাইন্স এবং ব্যবসায়ী দুই পক্ষই। কারণ এখন ইম্পোর্ট কার্গো আসলে সেগুলো রাখার কোনো ব্যবস্থাপনা নাই, যার জন্য ইম্পোর্ট কার্গো আনার ব্যাপারে একটা অলিখিত নিষেধাজ্ঞা এয়ারলাইনগুলোকে দেওয়া হয়েছে আর কি। এতে করে হবে কি, মানে এয়ারলাইনগুলো লুজার হবে, যাদের এই মালামাল পুড়ে গেছে তাদেরকে তো এই মালামাল আবার নতুন করে আনতে হবে। যদি এখন মাল আনতে না পারে, ইম্পোর্ট না হয়,
তাহলে তো তারাও ক্ষতিগ্রস্ত হবে। 12 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে শতভাগ নাম্বার দিয়েছিল যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। আর তার 6 দিনের মাথাতেই এই কার্গো ভিলেজেই হয় ভয়াবহ অগ্নিকাণ্ড। যে আগুন নিয়ন্ত্রণে আনতেই ফায়ার সার্ভিসের সময় লেগেছে 7 ঘন্টা এবং আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছে 24 ঘন্টারও বেশি। ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগতো না যদি এখানে থাকতো নিজস্ব কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম। এখন জনমনে প্রশ্ন উঠছে তাই, যদি সত্যি সত্যি এখানে কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম না থেকে থাকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাহলে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট কিসের ভিত্তিতে নিশ্চয়তা দিয়েছিল বা শতভাগ নিশ্চিত করেছিল এখানের নিরাপত্তা ব্যবস্থা? শুধু কি কার্গো ভিলেজ, আপনি আমাদের এয়ারপোর্ট যেটা রয়েছে প্যাসেঞ্জার এয়ারপোর্ট, আল্লাহ তো বাঁচিয়েছে যে এই অগ্নিকাণ্ড যদি আপনার এয়ারপোর্টে লাগতো তাহলে তো আপনি শত শত লোক মারা যেত ওখানে। শুনতে অবাক লাগে যে এখানে কোনো ফায়ার ইকুইপমেন্টস বা আপনার স্প্রিংকলার হাইড্রেন্ট বা আপনার ডিটেকশন নাই। আপাতত ম্যানুয়ালি পণ্য আমদানির কাজ চললেও এই কার্গো ভিলেজের বিকল্প কি হবে তা নিয়ে অগ্নিকাণ্ডের 3 দিন পেরিয়ে গেলেও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন যে ভবনটা আছে ওখানে হয়তো আমাদেরকে ইম্পোর্টের কাজটা ওখান থেকে করতে পারে আর কি, করার পারমিশন দিতে পারে সিভিল এভিয়েশন। এখানে স্থান যে পর্যাপ্ত ছিল না। 2015 সালে ইমিগ্রেশন পুলিশ অফিসে আগুন, 2016 সালে টেক অফের আগে রিজেন্ট এয়ারওয়েজের বিমানে আগুন, 2017 সালে টার্মিনালে আগুন, 2022 সালে তৃতীয় টার্মিনালের কাছে তেল ট্যাঙ্কার লরিতে আগুন, সর্বশেষ 2025-এ এই ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনাবশত, উদ্দেশ্য প্রণোদিত নাকি কোনো বাহিনীর গাফিলতে? উত্তর হয়তো মিলবে তদন্ত কমিটির রিপোর্টেই। তবে ইন্স্যুরেন্স থাকলে ক্ষতিপূরণ পাবার সুযোগ থাকলেও বহু ক্ষুদ্র উদ্যোক্তারা কিভাবে ঘুরে দাঁড়াবে সেই নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় 3 দফা দাবিতে আজ দুপুর 12টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সেই সাথে সারা দেশের সব জেলা উপজেলায় সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবিতে টানা 10 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। আর 3 দিন ধরে করছেন অনশন। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতির 9ম দিনে গড়িয়েছে। তারা জানান, দাবি না মানা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। শিক্ষকদের দাবির মুখে 5% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার, কিন্তু সরকারের এই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলনে অনড় শিক্ষকরা। এদিকে এমপিও শিক্ষকরা ক্লাসে না ফেরায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রমেতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ, আর কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশ। শুরুতেই ইমতিয়াজ, আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে বার্ষিক পরীক্ষা কিন্তু আর মাত্র কয়েকদিন পরেই, এই যে টানা 9 দিন ধরে শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে, শিক্ষার্থীরা আসলে কতটুকু পিছিয়ে গেল এবং পরীক্ষায় তো এর একটা নেগেটিভ ফলাফল অবশ্যই পড়তে পারে? গালিব, আপনি ঠিকই বলেছেন, একেবারে বার্ষিক পরীক্ষা খুব বেশি সময় কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় শিক্ষকদের আন্দোলন 13তম দিন চলছে এবং এই প্রায় 13 দিন ধরেই কিন্তু ময়মনসিংহ অঞ্চলে যতগুলো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমগুলোতে কিন্তু তালা চলছে এবং অনেক শিক্ষার্থীরা, অভিভাবকরা মাঝে মাঝে এসে ঘুরে যাচ্ছেন। আসলে এর কি সমাধান হবে বা কখন শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন আসলে কেউ কিছু বলতে পারছে না। আমরা ময়মনসিংহের নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় রয়েছে, এখানে প্রায় 3800 শিক্ষার্থী রয়েছে এবং 70 জনের মতো শিক্ষক রয়েছে। তারা কিন্তু এই যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু কোনো ধরনের ক্লাস নিচ্ছেন না, তারা ক্লাসরুমে বসে আছেন এবং একাংশ আন্দোলনে যোগদান করেছেন এবং তারা যেটা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি যে
20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং সেই সাথে 75% তাদের যে উৎসব ভাতা বা বোনাস, সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে তারা আসলে কর্মে ফিরবেন না। এবং আমরা জানি যে এর আগে অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের দাবির প্রেক্ষিতে মূল বেতনের 5% অর্থাৎ 2000 টাকা তাদের যে বাড়ি ভাড়া নির্ধারণ করেছে, সেই বিষয়টি কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে শিক্ষক নেতারা রয়েছে সেখান থেকে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। সুতরাং কেন্দ্রের যে ঘোষণা রয়েছে তার বাইরে কিন্তু আসলে এখানকার যত শিক্ষক আছেন তারা কিন্তু সেটি বাইরে যেতে পারছেন। এবং তারা বলছেন যে আসলে যেহেতু এই ক্লাসরুমগুলো বন্ধ রয়েছে, শিক্ষার্থীরা আসছে না, সুতরাং অবশ্যই শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে এবং তারা কখনোই চান না যে শিক্ষার্থীরা যেন কোনোভাবেই তাদের পড়াশোনা ক্ষতি হয় এবং তারা ক্লাসে ফিরতে চান, এবং যার জন্য সরকারকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বলে তারা জানিয়েছেন। এবং আজকে আমরা যেটা জানতে পেরেছি যে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী যে আজকে দুপুরে কালো পতাকা ধারণ করে শাহবাগের দিকে তাদের একটি কর্মসূচি রয়েছে, সেই সাথে শিক্ষকরা আমরণ অনশনের ডাক দিয়েছে। এবং সেই সাথে এখানকার ময়মনসিংহের কথা যদি বলি, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমি দেখেছি যেখানে তালা ঝুলছে, আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে, কিন্তু শিক্ষকরা একেবারেই কর্মবিরতিতে রয়েছেন। তবে মোটা দাগে যেটা গালিব আপনি বললেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আসলে তারা আসলে যে সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা, ক্লাস পরীক্ষাগুলো তাদের বন্ধ রয়েছে, অনেক জায়গায় আমরা দেখতে পেরেছি যে ক্লাসের পরীক্ষার যে খাতাগুলো সেগুলো স্তূপ জমে আছে, একেবারে স্থবির হয়ে পড়েছে পুরো শিক্ষা কার্যক্রম ময়মনসিংহ অঞ্চলে, এটি নিশ্চিতভাবে বলা যায়। তবে শিক্ষকরা যেটা বারবারই বলছেন যে তাদের যে বর্তমান যে সমসাময়িক প্রেক্ষাপট, বাজার দর থেকে শুরু করে চিকিৎসার যে ব্যয় বাড়ছে, বাড়ি ভাড়ার যে ব্যয় বাড়ছে, তারা কোনোভাবে কুলিয়ে উঠতে পারছেন। এবং এই যে একটা বৈষম্য সরকারি এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মাঝে বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা, এই বৈষম্যগুলো কিন্তু ক্লাসরুমেও প্রভাব পড়ছে, যার কারণে অনেক শিক্ষার্থী দেখা গেছে অনেক শিক্ষকই কিন্তু তার মানসিক অবস্থার কারণে ক্লাসে সেইভাবে মনোযোগ দিতে পারছে না। সুতরাং তারা তাদের জায়গা থেকে বলছেন যে তাদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে সেগুলো মানার পর এবং কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি রয়েছে, কেন্দ্র থেকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে এই কর্মবিরতি প্রত্যাহার করা না আসার ঘোষণা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা কর্মবিরতিতে থাকবেন। তো সব মিলিয়ে বলা যায় যে গালিব ময়মনসিংহের শিক্ষা ব্যবস্থা একটু অনেকটাই আসলে স্থবির একটা অবস্থায় পড়েছে। কতদিন এই অবস্থায় থাকে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। গালিব। ইমতিয়াজ, কুষ্টিয়া হাই স্কুলে আছেন আমাদের আরেক সহকর্মী মেজবাউদ্দিন পলাশ, তার কাছ থেকে অন্য একটা ভিন্ন তথ্য জানতে চাই। পলাশ, যদি আপনার জানা থাকে তাহলে আপনি এটা বলবেন যে হাই স্কুলের অনেক শিক্ষার্থীরা কিন্তু বাইরে প্রাইভেট পড়েন, তারা শিক্ষকরা কি আসলে সেটি কি আসলে কন্টিনিউ করছেন কিনা, নাকি সেটিও আসলে বাদ রেখেছেন, কিংবা ক্লাস পরীক্ষা কিংবা বার্ষিক পরীক্ষায় তারা আসলে কিভাবে তাদের প্রস্তুতিটা নিচ্ছেন? গালিব, যে প্রাইভেট যে পড়ার কথা যেটি বলছেন সেটিও কিন্তু এখন বাদ রয়েছে এবং এতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বেশ তারা কিন্তু মানসিকভাবে কিন্তু বেশ বিপর্যস্ত, কেননা যে এই যে দীর্ঘ একটি সময় কিন্তু তারা কিন্তু ক্লাসের বাইরে রয়েছে এবং শিক্ষকরাও বলছেন যে তাদের দাবি না মানা হলে তারা ক্লাসে ফিরবেন না। এছাড়াও যে অন্যান্য যে শিক্ষা কার্যক্রম বিশেষ করে যে সেগুলো কিন্তু সকাল থেকে আমি বেশ কয়েকটি স্কুল ঘুরেছি এবং মাদ্রাসা যে মেনেই কিন্তু তারা যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ঠিকই নিয়ম মেনেই কিন্তু তারা যে বিদ্যালয় এবং কলেজ এবং মাদ্রাসাগুলোতে এসেছেন, কিন্তু তাদের যে ক্লাস হচ্ছে না। তারা বলছেন যে স্কুলে এসে যে শুধু সময়টাই আসলে নষ্ট হচ্ছে, কিন্তু তাদের যে শিক্ষা কার্যক্রমের যে বিষয়টি সেটি আসলে না হওয়াতে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং এই নিয়ে কিন্তু অভিভাবকরাও বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে শিক্ষকদের যে ন্যায্য দাবি সেই দাবিটি দ্রুত মেনে না নিলে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু এটা ক্ষতির মুখে পড়তে হবে। সামনে যে পরীক্ষা সহ আসলে অন্যান্য যে শিক্ষা কার্যক্রমে সেক্ষেত্রে কিন্তু তারা অমনোযোগী হচ্ছে এবং এই প্রভাবটা কিন্তু যে শিক্ষা ব্যবস্থায় কিন্তু সেটি আসলে বলছেন যে তারা যে কেন্দ্রে যারা ঢাকাতে যারা আন্দোলন করছেন তাদের সাথে নিয়মিত ঢাকাতে যারা আন্দোলন করছেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, তারা খোঁজখবর রাখছেন, তারা যে নির্দেশনা দিচ্ছেন সেই এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলনের কারণে সারা দেশেই শিক্ষা কার্যক্রম একেবারে স্থবির হয়ে পড়েছে এবং এখানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী ময়মনসিংহ এবং কুষ্টিয়া থেকে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আনা সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের উপর শুনানি চলছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। তারেক, শুনানিতে আইনজীবীরা কি বলছেন?
গালিব, যে শুনানিটি আজকে চলার কথা সেটি আসলে মাত্রই শুরু হয়েছে। তো সেক্ষেত্রে এখনো যে বিস্তারিত যে আলাপ, সেই আলাপে আস্তে ধীরেই যারা আপিল করেছেন সেই আইনজীবীরা সে বিষয়টি তুলে ধরছেন। এবং একই সাথে আপনি জানেন যে এই নির্দলীয় সরকার ব্যবস্থা, যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলে থাকি, এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিগত পুরো সময়টি জুড়েই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি বলা যেতে পারে অনেক ধরনের খেলা হয়েছে। এবং এই আপিল বিভাগ, হাইকোর্ট, উচ্চ আদালতে এই সরকার ব্যবস্থা প্রবর্তন এবং বাতিল নিয়ে কিন্তু বছরের পর মামলা এবং শুনানি, পুনঃশুনানি এবং বাতিল এবং সংশোধনীয় পর্যন্ত এসেছে। সেই বিষয়টি যদি একটু উল্লেখ করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু সর্বপ্রথম 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এর ঠিক 2 বছর পর 1998 সালে কিন্তু একজন রিটকারী এর বিরুদ্ধে রিট করে এবং হাইকোর্ট এই 2004 সালে কিন্তু এর বিরুদ্ধে রুল জারি করলেও 2005 সালে সেই রুল বাতিল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু বৈধতা দেওয়া হয়। এবং একই সাথে কিন্তু এর সর্বশেষ যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেখেছি, 2011 সালে আওয়ামী লীগ সরকার এসে কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারকে পুরোপুরিভাবে বিলুপ্ত করা হয়। এবং এরপর 3টি নির্বাচনই কিন্তু আওয়ামী লীগের অধীনেই এই দেশে নির্বাচনগুলো হয়েছে। এবং যে বিষয়টি ঘটেছিল, যে পটভূমিটা যদি একটু উল্লেখ করি, যে তত্ত্বাবধায়ক সরকারটি আসলে এসেছিল একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে গ্রহণযোগ্যতা এবং মানুষের মাঝে যে গ্রহণযোগ্যতা তৈরি করা, সেই তৈরি করার প্রেক্ষিতেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে এখানে আনার প্রস্তাব এসেছিল। এবং 1996 সালে সর্বপ্রথম কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার দিয়েই নির্বাচন হয়। এরপরে আমরা যে বাস্তবতার দেখেছি যে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু 2024 সালের 27 আগস্টে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য আপিল বিভাগের অনুমতি চায়। এবং এরপরে অনুমতি দেওয়া হলে আজকে কিন্তু এর চূড়ান্ত যে শুনানি, সেই শুনানির দিন ধার্য করা হয় এবং সেই শুনানি আজকে চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক, জানাচ্ছিলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলে হাইকোর্টে যে আপিলের শুনানি তা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে এআই এর অপব্যবহার রোধ করতে কর্মশালা চলছে নির্বাচন কমিশনে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, শুরুতে জানাবেন যে এই কর্মশালায় আসলে কারা বক্তব্য রাখছেন এবং কি ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন, যে কি ধরনের প্রক্রিয়ায় এই আসন্ন নির্বাচনে এআই এর যে অপব্যবহার সেটা রোধ করা যায়? গালিব, নিশ্চয়ই কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন এটি নিয়ে। মূলত যে বিষয়টি বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে উঠে এসেছে, সেটি হচ্ছে নির্বাচন ঘিরে যেহেতু কমিশন বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন, এর মধ্যে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের যে অপপ্রচার রয়েছে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একটি অন্যতম ভীতিকর অবস্থার তৈরি হতে পারে বলে তিনি বলেছেন। এবং সেই সাথে নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে ভোটের আগের দিনও কিন্তু এমন পরিস্থিতি হতে পারে যার কারণে হয়তো বা পরিবেশ পরিস্থিতি কিংবা ভোটের যে অবস্থা সেটি কোনো কারণে ঝামেলাপূর্ণ হতে পারে। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে সেটি উঠে এসেছে এবং এখানটায় মূলত আজকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনার রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে। এবং আজকের কর্মশালায় বলা চলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন এবং টেকনিক্যাল এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে এখানটায় কর্মশালা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু কথা বলেছিল, আপনি যেমনটি জানতে চেয়েছেন। এবং এর পাশাপাশি অন্যান্য যে কমিশনার যারা রয়েছেন তারাও নিশ্চয়ই কথা বলবেন। এবং এর আগে আমরা দেখেছিলাম যে কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনিও কথা বলেছেন। এবং এই মুহূর্তে মূলত যে কর্মশালার শুরুর যে বিষয়গুলো থাকে, বিভিন্ন বিষয়ের সাথে পরিচিতির বিষয়গুলো থাকে, সেটা নিয়ে কিন্তু মূলত ব্রিফিং করা হচ্ছে এই কমিশনের থেকে মূলত বলা হচ্ছে। এবং আপনি হয়তো বা জেনে থাকবেন কমিশনের পক্ষ থেকে কিন্তু এর আগেও এআই এর
অপব্যবহার রোধে মূলত বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয়েছিল এবং সেই সাথে একটি কমিটিও করা হয়েছিল যারা মূলত এআই এর যে অপব্যবহার রয়েছে সেটি রোধে তারা কাজ করেছে। তবে সুনির্দিষ্টভাবে কীভাবে নির্বাচন কমিশন এই বিষয়গুলোর অপব্যবহার রোধে তারা কাজ করবে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়নি। হয়তো বা আজকের এই কর্মশালার পরবর্তী সময়ে আমরা সেটি জানতে পারবো। গালিব, আসন্ন নির্বাচনে কিভাবে এআইয়ের অপব্যবহার রোধ করা যায় সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে কর্মশালা চলছে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মিয়া আমিরুল। মাছ ধরা নিষিদ্ধকালীন সময় বঙ্গোপসাগরে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে বঙ্গোপসাগর থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। যে বিষয়টি আসলে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে মা ইলিশ সংরক্ষণে যে নিষেধাজ্ঞা চলছে তার কারণে কিন্তু বাজারে অন্যান্য মাছের, বিশেষ করে সামুদ্রিক এবং নদীর অন্যান্য মাছের চাহিদা কিন্তু অনেকটা কমে গেছে, যে কারণে বাজারে মাছের দাম অনেকটা বাড়তি। শুধুমাত্র মা ইলিশ সংরক্ষণ ছাড়া কি অন্যান্য কোনো মাছকে আসলে সাগর থেকে ধরা যাচ্ছে, নাকি সেই ব্যাপারেও একটু কড়াকড়ি আছে? কি দেখছেন সেখানকার চিত্র? গালিব, আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। তার আগে বলি যে দেশের সমুদ্র সীমার প্রায় 65% কিন্তু গভীর সমুদ্র এলাকা, যেখানে মৎস্য সম্পদের অপার সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে মা ইলিশ যেখানে ডিম ছাড়ে সেই এলাকা সংরক্ষণ, একই সাথে নার্সারি গ্রাউন্ড চিহ্নিত করার পাশাপাশি নিষিদ্ধ সময়ে মাছ ধরার যে ব্যাপারটি থাকে সেটি যেন পুরোপুরি বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে দেশের মৎস্য খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি অবদান রাখবে। আপনি জানেন যে চলতি মাসের 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন সরকার সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা দিয়েছে। সেক্ষেত্রে শুধু মা ইলিশ নয়, পাশাপাশি অন্যান্য যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো কিন্তু ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। আর সেটি বাস্তবায়নের জন্যই সরকারের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীও নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আমরা দেখছি আজ সকালেই মূলত চট্টগ্রামের পতেঙ্গার 15 নম্বর ঘাট থেকেই প্রায় 40 নটিক্যাল মাইল দূরে গভীর সাগরেই মূলত অভিযান পরিচালনা করছে তারা। আর এই অভিযানের নাম তারা দিয়েছেন যে মূলত সরকারের যে সিভিল ব্যবস্থাপনা সে জায়গাতে তারা সহযোগিতা করা। আর এই সহযোগিতার অংশ হিসেবে তারা অভিযান পরিচালনা করছে। আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গাতে তারা কয়েকটি বেহুন্দি জাল সহ অন্যান্য অবৈধ যে জালগুলো আছে সেগুলো জব্দ করেছে। কয়েকটি বোটও ইতিমধ্যে জব্দ করা হয়েছে। আপনাকে বলে রাখি যে নিষেধাজ্ঞার শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম, কক্সবাজার এবং চাঁদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সেই অভিযানে তারা প্রায় 9.5 কোটি টাকা মূল্যের 125টি টং জাল, 123টি বেহুন্দি সহ 23 লক্ষ মিটার অবৈধ জাল, একই সাথে আমরা দেখেছি যে 1500 মণ ইলিশ তারা জব্দ করে। এবং এই অভিযানগুলোতে তারা 21টি বোট এবং 405 জন জেলেকে আটক করে স্থানীয় যে প্রশাসন, পুলিশ প্রশাসন আছে তাদের কাছে হস্তান্তর করে। মূলত মা ইলিশ সংরক্ষণ করা, একই সাথে দেশের মৎস্য সম্পদকে সমৃদ্ধ করার জন্য কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। তারা তাদের এই নিয়মিত অভিযান পরিচালনা করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং এই অভিযানের মধ্য দিয়ে আমরা দেখছি যে অবৈধভাবে এই নিষিদ্ধকালীন সময়ে যারা মাছ ধরতে আসছেন বা আহরণ করছেন সেই সংখ্যাটাও কিন্তু আস্তে আস্তে কমে এসেছে। এবং এটি যদি পুরোপুরি আসলে বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে ইলিশের সরবরাহ যেমন বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটি বলছেন এখানে যারা অভিযানে অংশ নিয়েছেন। একই সাথে মৎস্য সচিবও কিন্তু এই অভিযানে অংশ নিয়েছেন, তিনিও কিন্তু এমনটি আমাদেরকে জানিয়েছেন। গালিব, মা ইলিশ সংরক্ষণে যে নিষেধাজ্ঞা চলছে তার সেই কারণেই বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী, তার বিস্তারিত জানাচ্ছিলেন কাজী মাহফুজ। বাদাম চাষ ঘিরে উত্তরের জেলা পঞ্চগড়ে গড়ে উঠেছে বৃহৎ বাদাম শিল্প, গড়ে উঠছে এক স্বনির্ভর অর্থনীতি। বাদামের খোসা ছাড়িয়ে দানা পাঠানো হচ্ছে দেশে বিদেশে। এই শিল্পে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রত্যন্ত এলাকার বিপুল সংখ্যক নারীদের। বাদাম শিল্প ঘিরে বছরে অন্তত 500 কোটি টাকার বাজার তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন লুৎফর রহমান। অত্যাধুনিক মেশিনে ছাড়ানো হচ্ছে বাদামের খোসা, তারপর ভালো দানা বাছাই করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনকি রপ্তানিও হচ্ছে।
উত্তরা জেলা পঞ্চগড়ে বাদাম চাষ ও বিপণন ঘিরে গড়ে উঠেছে অন্তত অর্ধশত বাদাম প্রক্রিয়াজাত কারখানা। জেলার লক্ষ্মীরহাট, শান্তিরহাট, মারিয়া সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এসব কারখানা। বাজারে কৃষকদের কাছে বাদাম কিনে কারখানায় খোসা ছাড়িয়ে দানা বের করা হয়, তারপর বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করে তা বাজারজাত করা হয়। অলিম্পিক, আবুল খায়ের, স্কোয়ার, তারপর বরিশাল অমৃত, এইসব কোম্পানিতে আমাদের দানা যায়। বিভিন্ন কৃষকের কাছ থেকে খরিদ করে আবার আমরা এগুলো প্রসেসিং করে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন লোকের কাছে বিক্রি করি। বাদামগুলো মনে করেন হাট থেকে কিনা হয়, কৃষকের বাড়ি থেকেও কিনা হয়, মেলে আনা হয়, ভাঙানো হয়, দানা প্রসেসিং চলে। বাদামের এসব কারখানা ঘিরে চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি, যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রত্যন্ত এলাকার হাজারেরও বেশি মানুষের, যাদের সিংহভাগই নারী। সকাল থেকে বিকেল পর্যন্ত বাদামের দানা বাছাইয়ের পাশাপাশি বিভিন্ন কাজ করছেন তারা। এখানে মিল কারখানা দেওয়ার পরে আমরা গরিব মানুষগুলা অনেক সুন্দরভাবে চলতে পারতেছি। আমরা এখানে 60-65 জন মহিলা কাজ করি। আমরা হচ্ছে এখান থেকে পচাও আছি। 3 বছর হয়ে গেল আমার এখানে কাজ করতে করতে, তা ভালোই চলেছি। কোনো কাজ ছিল না, আমরা সবাই ঘরে বসে থাকতাম, তাতে করে আমাদের ছেলে মেয়ের লেখাপড়ার অসুবিধা হতো, সংসারে কোনো আয় উন্নতি করতে পারতাম না। বাদামের মিল হইয়া আমরা বাদামের মিলে কাজ করিয়া সংসার চালাইতে পারি, অভাব হয় না। বাদাম ভাঙে দানা বানাই, দানা থেকে আমরা নেট করি, নেট থেকে পরিষ্কার করে সবকিছুই একবারে ফ্রেশ করে তারপরে নোট করা হয়। ব্যবসায়ীরা জানান, পঞ্চগড়ে উৎপাদিত বাদাম মানে ও আকারে ভালো হয়, সারা দেশে চাহিদা রয়েছে। বাজারে বর্তমানে বাদাম বিক্রি হচ্ছে 3800 থেকে 4000 টাকা মন। এরপর খোসা ছাড়িয়ে প্রতিপন থেকে বাদামের দানা পাওয়া যায় 25 থেকে 28 কেজি। বাদাম কৃষিপণ্য যারা আমরা বাদাম ব্যবসা করি, সেই ক্ষেত্রে যদি ইন্টারেস্টগুলো কমায় দেয় আমাদের জন্য আরও লাভবান হব এবং কৃষকরাও লাভবান হবে। আমরা বিভিন্ন কোম্পানির সাপ্লাইয়ার হিসেবে আমরা কাজ করি এবং আমাদের বিদেশেও চাহিদা রয়েছে। বাদাম শিল্পকে ঘিরে গড়ে উঠেছে বাদামের খোসা ছাড়ানোর মেশিন তৈরির ওয়ার্কশপও। এত পরিমাণ আমাদের মেশিনের চাহিদা, তাই আমরা রাত দিন 24 ঘন্টা এই মেশিনগুলো বানাচ্ছি এবং এইগুলো আমাদের বিভিন্ন এলাকা থেকেও অর্ডার আসে, আর আমরা এগুলো বিভিন্ন জায়গায় তৈরি করে দিই। পঞ্চগড়ে চলতি মৌসুমে ৯,৯৯০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে, যার মধ্যে সিংহভাগ হয়েছে বোদা ও দেবীগঞ্জ উপজেলায়। বাদাম শিল্পে বছরে অন্তত 500 কোটি টাকার বাজার তৈরি হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। বাদাম যে আবাদটা এবং এটি প্রায় আমাদের 500 কোটি টাকার একটা বাজার সৃষ্টি করছে এবং নারীদের যে কর্মসংস্থান, সে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং এটি ঘিরে যে শিল্প কারখানা গড়ে উঠেছে, ভবিষ্যতে এটি আরও প্রসার পাবে। নারীর হাতে কর্মসংস্থান, কৃষকের ঘরে অর্থ, সব মিলিয়ে পঞ্চগড়ের বাদাম এখন কেবল ফসল নয়, দারুণ এক সম্ভাবনার নাম। হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে পঞ্চগড়ের এই বাদাম শিল্প। বাদাম প্রক্রিয়াজাত কারখানাগুলোতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রত্যন্ত এলাকার বিরাট অঙ্কের নারীদের। সরকারি পৃষ্ঠপোষকতা আর সহজ শর্তে ঋণ সুবিধা পেলে উত্তরের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে এই বাদাম শিল্প, এমনটাই মনে করছেন কৃষকরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার গাজার মূল শহরে দুটি আলাদা হামলায় প্রাণ গেছে অন্তত 4 জনের। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে হামাস। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামলা বন্ধে ইসরায়েলকে চাপে রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এছাড়া সোমবার আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এ নিয়ে মোট 13 জনের মরদেহ হস্তান্তর করলো তারা। এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েল সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সুপ্রিম কোর্টের নির্দেশনা না মেনেই দীপাবলিতে আতশবাজি পোড়ানোয় ভারতের রাজধানী দিল্লির বায়ুমানের চরম অবনতি ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দিল্লির গড় বায়ুর মান AQI 451 রেকর্ড করা হয়েছে। সাধারণত বায়ুমান 400 পেরোলে তাকে অতি ভয়ানক হিসেবে চিহ্নিত করা হয়। এবছর ভারতের সুপ্রিম কোর্ট পরিবেশগত বিপর্যয় বিবেচনায় সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেয়। পাশাপাশি কোর্ট দীপাবলি উপলক্ষে 18 থেকে 20 অক্টোবর সকাল ও রাতের একটি নির্দিষ্ট সময়ে বাজি পোড়ানোর নির্দেশনা দেয়। তবে এর অমান্য করে বেশিরভাগ মানুষ। এছাড়া পিটিআই জানায়, দীপাবলির দিন 269টি জরুরি কল পায় দিল্লির ফায়ার সার্ভিস। তবে কোনো প্রাণহানি বা বড় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তালেবান সরকার সীমান্তে সন্ত্রাসী সংগঠনগুলোর অপতৎপরতা বন্ধ করতে না পারলে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি টিকবে না বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি কার্যকর রাখতে 25 অক্টোবর ইস্তাম্বুলে বৈঠক করবে কাবুল ও ইসলামাবাদ। এদিকে সীমান্ত খুলে না দেয়ায় কাঁচা পণ্য পচে যাওয়ার শঙ্কায় রয়েছেন পাকিস্তান সীমান্তে আটকে থাকা ট্রাক মালিকরা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। সীমান্তে সপ্তাহব্যাপী সংঘাতের পর গেল 19 অক্টোবর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় আফগানিস্তান এবং পাকিস্তান। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর 2600 কিলোমিটার দীর্ঘ বিতর্কিত ওই সীমান্তে এটাই ছিল প্রতিবেশী দুই দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। ইসলামাবাদ অভিযোগ করে তালেবান সরকারের ব্যর্থতার কারণে আফগানিস্তানের নিরাপদ ঘাঁটি থেকে পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা করে কিছু সন্ত্রাসী সংগঠন। প্রতিক্রিয়ায় তালেবান সরকার জানায় পাকিস্তানের সেনাবাহিনী তাদের নিয়ে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে, উল্টো ইসলামাবাদ নিজেই ইসলামিক স্টেটের ঘনিষ্ঠ সদস্যদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করে তারা। যুদ্ধবিরতি কার্যকরের পর এখনো পর্যন্ত তা ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে। সোমবার খাজা মোহাম্মদ আসিফ মন্তব্য করেছেন, তালেবান যদি সীমান্তে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই যুদ্ধবিরতি টিকবে না। This was very clearly spelled out that there won't be any incursions and TTP will not have any facility on their soil. We kept on repeating and obviously they deny it. নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তানকে আফগান সরকার কোনো সুবিধা দেওয়ার চেষ্টা করলে ইসলামাবাদ তা মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের 3 দিন পেরিয়ে গেলেও এখনো বন্ধ আছে পাকিস্তান আফগানিস্তানের তোরখাম সীমান্ত ক্রসিং। এতে পাকিস্তান প্রান্তে মালামাল বোঝাই বহু ট্রাক আটকা পড়েছে। हमारा तकलीफ ये है कि इधर नहीं न खाना है न बाथरूम है न दूसरा चीज़ है, इधर करेगा हमारा गाड़ी ख़राब हो गया टायर से और माल ख़राब हो गया। कभी वहाँ से गाड़ी खड़ा होएगा, कभी यहाँ से गाड़ी खड़ा होएगा, सब्जी हर चीज़ ख़राब होता है। अभी हमारे जो है ना सीमेंट लोड है, आज हमारा तीसरा दिन इधर आ गया, रोटी नहीं मिलेगा। 12 অক্টোবর থেকে তোরখাম সহ আরও বেশ কয়েকটি ক্রসিং বন্ধ রেখেছে পাকিস্তান। ট্রাকগুলোতে পচনশীল পণ্য থাকায় আর্থিক ক্ষতি চিন্তায় ফেলেছে এর চালকদের। যুদ্ধবিরতি কার্যকর পরেও ক্রসিং বন্ধ রাখায় ক্ষোভ জানাচ্ছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। ম্যাচে জয় পেলে 19 মাস পর কোনো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা, আর উইন্ডিজদের লক্ষ্য সিরিজের সমতায় ফেরানো। আরও জানাচ্ছেন জুবাইর আহমেদ। মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটার বোলারদের ব্যস্ততা, পাশেই বহুল চর্চিত কালো রঙের পিচ। উইন্ডিজ সিরিজ শুরুর আগেই আলোচনায় মিরপুরে ধীরগতির উইকেট। সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ব্যস্ত পিচ কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে। দুই দলের অনুশীলনেই ব্যাটিং ছিল বাড়তি প্রাধান্য। শেরেবাংলা স্টেডিয়ামে আরও একটা স্পিন দ্বৈরথের জন্য চলছে অপেক্ষা। সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ জানালেন অনুশীলনের নানা দিক। মাঝের ওভারগুলোতে ব্যাটারদের রান তোলার প্রতি বাড়তি জোর দিতে অনুশীলনেও ছিল বৈচিত্র্য। We want to bring the net practice very close to the match environment because it's very important for the batsman to have that muscle memory to we gonna play tomorrow, this is the surrounding, this is a middle pitch can be, so I want to play like that, I want to get singles like that. So the whole point is which Phil Simmons is trying to do that with the batters and Salahuddin, so trying to tell them how to get singles in middle overs. অনুশীলনে টাইগার ব্যাটাররা নেমেছিলেন তুলনামূলক ছোট ব্যাট নিয়ে। মুশতাক অবশ্য খোলাসা করেছেন এর পেছনের কারণটাও। Small bat means your gravity level as a spinner, your head go near to the ball. When you play front foot, so make sure your head should be on the ball, because on turning pitches if you go a little bit lazy with your footwork, so I think your spinner can get you out. So the whole point with a small bat is to front foot or back foot, your gravity level has to be low. সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজদের ব্যাটিংয়ের শুরুটা ছিল উড়ন্ত, যদিও স্পিন সহায়ক উইকেটে পরবর্তীতে খেই হারান ক্যারিবিয়ান ব্যাটাররা। স্পিনার ক্যারি পিয়েরে জানালেন ম্যাচ জয়ের চ্যালেঞ্জটা নিতে হবে ব্যাটারদেরই।
চলতি দশকে ওয়ানডে ক্রিকেটের শীর্ষ 10 দলের মধ্যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজই 50% বেশি ম্যাচ ছেড়েছে। ম্যাচ ছাড়ার দিক থেকেও তারাই সবার উপরে। বাংলাদেশ অবশ্য আছে 2 বিবেচনাতেই উইন্ডিজদের তুলনায় পিছিয়ে। চলমান এই সিরিজটা তাই 2 দলের জন্যই ওডিআই ফরম্যাটে মান বাঁচানোর লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে আরও একবার 2 দলের পরিকল্পনা এবং অনুশীলনী স্পিনের আধিক্য। বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হয়েছে নতুন স্পিনার নাসুম আহমেদ, আর ক্যারিবিয়ান ব্যাটাররা নেটে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি নেট বোলারদের বিপক্ষে। মিরপুরের পিচ বলছে আরও একটি ম্যাচ হবে স্পিন আক্রমণ এবং ব্যাটিং ইউনিটের ধৈর্য পরীক্ষা নিয়ে। 2 দলের রণকৌশল কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা। জুবায়ের আহমেদ, এখন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। নারী বিশ্বকাপের খবর। নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার কাছে 7 রানে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া 203 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 195 রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা। এই হারে টুর্নামেন্ট থেকেও বিদায় ঘণ্টা বাজলো নিগার সুলতানা জ্যোতিদের। রান তাড়া করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন ঝিলিক। ফারজানা ও সোবহানা মুস্তারিও বেশিক্ষণ টিকতে পারেননি। 44 রানে 3 উইকেট হারানো বাংলাদেশকে এরপর টেনে নেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনের ব্যাটে এক পর্যায়ে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, তবে শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা। জ্যোতি 77 রান করেন, 64 রানে অপরাজিত থাকেন শারমিন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন চামারি আতাপাত্তু ও হাসানি পেরেরার ব্যাটে লড়াই করার মতো পুঁজি পায় শ্রীলঙ্কা। আতাপাত্তু 46 রানে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন পেরেরা। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ 85 রান করেন তিনি। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার 3টি, রাবেয়া 2টি, মারুফা, নিশি ও নাহিদা 1টি করে উইকেট নেন। এখন বাণিজ্যের শিরোনামগুলো আরেকবার। গণভোটের জন্য আদেশ জারি নিয়ে মতৈক্য হচ্ছেই না। অধ্যাদেশ দিয়ে সংবিধান সংস্কার অসম্ভব বলছে কিছু দল ও বিশেষজ্ঞরা। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সুজনের রিভিউ আবেদনে পক্ষভুক্ত বিএনপি জামাত। নির্বাচন ঘিরে এআই এর অপব্যবহার ঠেকাতে সেন্ট্রাল সেল গঠন হবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। সমন্বিত কাজের নির্দেশ। বারবার বলার পরও অগ্নি নিরাপত্তা সহ শাহজালালের কার্গো ভিলেজের সমস্যা নিয়ে উদাসীন ছিল বিমান, অভিযোগ ব্যবসায়ীদের। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে এমপি ও শিক্ষকরা। দুপুরে শাহবাগে বিক্ষোভ, জেলা উপজেলায় 1 ঘন্টার অবস্থান কর্মসূচি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।